নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকে আমরা চর্যাপদের ১৬তম পর্বে প্রবেশ করছি। চর্যাপদের ১৬তম পর্বে আজকে আমরা আলোচনা করব চর্যাপদের সাধারণ তত্ত্ব এবং চর্যাপদের সাহিত্য মূল্যকে নিয়ে। আজকের ক্লাসে আমরা দুটো বিষয়কে নিয়ে মূলত আলোচনা করব। চর্যাপদে বর্ণিত সাধন তত্ত্ব। সহজিয়া বুদ্ধ সাধনা মূলত তান্ত্রিক সাধনার অংশ, যা দেহকে কেন্দ্র করেই গড়ে ওঠে। তান্ত্রিক সাধনার মূল ভাবনা হল দেহই সাধনার প্রধান মাধ্যম। তান্ত্রিকরা মনে করেন আমাদের দেহই এই মহাবিশ্বের একটি ক্ষুদ্র প্রতিরূপ, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার সব কিছুই আমাদের দেহের ভেতরেও বর্তমান। তাই সত্য বা বোধি উপলব্ধি করতে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, নিজের দেহের মধ্যেই তাকে খুঁজতে হবে। তান্ত্রিকদের মতে দেহ হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র রূপ। ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু সত্য নিহিত আছে এই দেহভাণ্ডেই মধ্যেও তা আছে। সহজিয়ারা বিশ্বাস করেন দেহের মধ্যে সহজ স্বরূপ বা প্রকৃত সত্তা বিরাজমান, সেটাই বুদ্ধ স্বরূপ। এই দর্শন চর্যাপদের বিভিন্ন পদে ফুটে উঠেছে। যেমন পদকর্তারা বলেছেন, নিয়ে আড়ি বহিমা যা হুরে লঙ্ক, যার অর্থ বোধি বা চরম সত্য আমাদের দেহের মধ্যেই আছে, তাকে খুঁজতে দূরে কোথাও যাওয়ার দরকার নেই। সাধারণভাবে বলা যায় সহজিয়া সাধনার মূল কথা হল নিজের শরীরকেই যন্ত্র বা মাধ্যম হিসাবে ব্যবহার করে আত্ম উপলব্ধি করা। বাইরের আচার অনুষ্ঠান বা কঠিন নিয়মের পরিবর্তে তারা মনে করেন প্রকৃত সত্য দেহের অভ্যন্তরেই রয়েছে এবং সেই সত্য উপলব্ধি করাই সাধনার লক্ষ্য। সহজিয়ারা দেহের মধ্যে 4টি চক্রের বা পদ্মের কল্পনা করেছেন। এই 4টি চক্র হল নির্মাণ চক্র, ধর্মচক্র, সংভব চক্র, মহাসুখ চক্র বা সহজ চক্র। তাহলে সহজিয়ারা মনে করেন দেহের ভেতরে আছে চেতনার বিভিন্ন স্তর, যা 4টি স্তর বা চক্রের মাধ্যমে প্রকাশিত হয়। তারা বিশ্বাস করেন এই চক্রগুলোর মধ্যে দিয়ে মানুষ বোধির দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। তাহলে প্রথম চক্র কি? প্রথম চক্র হচ্ছে নির্মাণ চক্র, ঠিক আছে। তারপরে দ্বিতীয় চক্র কি? দ্বিতীয় চক্রটি হচ্ছে ধর্মচক্র। তৃতীয় চক্রটি কি? সংভোগ চক্র। চতুর্থ চক্রটি কি? মহাসুখ চক্র বা সহজ চক্র। তাহলে প্রথম চক্র নির্মাণ চক্র, এটি কোথায় অবস্থান করে? এর অবস্থান হচ্ছে নাভিতে। এর অবস্থান নাভিতে। এ আমাদের কি করে? এটি আমাদের দৈহিক শক্তি ও সাধারণ চেতনার প্রতীক। এরপরে আসি আমরা ধর্মচক্রে। এটি কোথায় অবস্থিত? ধর্মচক্রটি আমাদের দেহে হৃদয়ে এর অবস্থান। এটি কি করে? এটি অনুভূতি, প্রেম ও ভক্তির সঙ্গে সম্পর্কিত। তৃতীয়টি কি হচ্ছে? সংভব চক্র। এখানে চিত্র আছে, এটা চক্র হবে। সংভব চক্র এটি কোথায় অবস্থান করে? এটি গলায় অবস্থান করে, আমাদের গলায় বা কণ্ঠে এর অবস্থান। এটি কি করে? এটি বোধির কথা ও জ্ঞান প্রকাশের প্রতীক। সবশেষে আসে মহাসুখ চক্র বা সহজ চক্র। এটি কোথায় অবস্থান করে? এটি আমাদের মাথায় শীর্ষে অবস্থান করে। এটি কি করে? এটি চরম আনন্দ বা মহাসুখের প্রতীক, যেখানে বোধি বা চূড়ান্ত জ্ঞান অবস্থান করে। তাহলে কি বিষয়টা জানলাম আমরা? যে সহজিয়ারা মনে করেন দেহের ভিতরে 4টি স্তর রয়েছে। এই স্তরগুলির মধ্যে দিয়ে মানুষ তার ধীরে ধীরে বোধির দিকে এগিয়ে যায়। প্রথম চক্রটি কি? নির্মাণ চক্র। এটি নাভির কাছে অবস্থিত। এটি আমাদের দৈহিক শক্তি ও সাধারণ চেতনার প্রতীক হিসাবে কাজ করে। দ্বিতীয় চক্রটি হচ্ছে ধর্মচক্র। এটি হৃদয়ে অবস্থিত। এটি অনুভূতি, প্রেম ও ভক্তির সঙ্গে সম্পর্কিত। তৃতীয় চক্রটি হচ্ছে সংভব চক্র। এটি কণ্ঠ বা গলায় অবস্থান করে। এটি বোধির কথা বা জ্ঞান প্রকাশের প্রতীক হিসাবে কাজ করে। সবশেষে আছে মহাসুখ চক্র, এটি বা সহজ চক্র। এটি মাথার শীর্ষে অবস্থিত। এটি চরম আনন্দ বা মহাসুখের প্রতীক, যেখানে বোধি বা চূড়ান্ত জ্ঞান অবস্থান করে। সহজিয়ারা বিশ্বাস করেন বোধিচত্ব বা প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য এই চক্রগুলোর মধ্যে দিয়েই চলতে হয়। শেষ চক্র সহজ চক্র বা মহাসুখ চক্র হল প্রকৃত বোধির অবস্থান, যেখানে একজন সাধক আত্ম উপলব্ধিতে পৌঁছাতে পারেন।
সোজা কথায় এই চক্র ব্যবস্থা বোঝায় যে দেহের বিভিন্ন স্তর দিয়ে ধীরে ধীরে আত্মজ্ঞান বা বোধি লাভ সম্ভব এবং এর চূড়ান্ত অবস্থান মাথার শীর্ষে সহজ চক্রে। এই গেল চর্যাপদের সাধন তত্ত্বের প্রাথমিক পর্যায়ের আলোচনা। এরপর আসি আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাতে। যোগ সাধনার দিক থেকে দেখতে গেলে এই দেহের মধ্যে প্রধান তিনটি নাড়ি আছে। একটি হচ্ছে বাম গা বা শ্বাসবাহী নাড়ি, অপরটি হচ্ছে দক্ষিণ গা বা প্রশ্বাসবাহী নাড়ি এবং আরেকটি নাড়ি আছে যেটি মধ্য গা। বৌদ্ধতন্ত্রে তাকে বলে অবধূতি বা অবধূতিকা। তিনটি প্রধান নাড়ি ধারণাটি যোগ ও তন্ত্র সাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্রাণ শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং আত্মজ্ঞান ও বোধিলাভের পথ তৈরি করে। এবার আমরা একটু গভীরভাবে সহজ ভাষায় বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথম যে নাড়িটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে বাম গা, যেটি হচ্ছে ইড়া নাড়ি, আবার যাকে শ্বাসবাহী নাড়িও বলে। এই বাম গা নাড়িটি কি? এটি দেহের বাঁ দিক দিয়ে প্রবাহিত হয় এবং বাম নাসারন্ধ্রের সঙ্গে যুক্ত থাকে। এটি শ্বাস নেওয়ার সঙ্গে যুক্ত। এটি শীতল ও প্রশান্ত শক্তির বাহক। মানসিক স্থিরতা, অনুভূতি, ধ্যান ও বিশ্রামের সঙ্গে সম্পর্কিত। এই নাড়ি সক্রিয় থাকলে মন শান্ত থাকে, ধ্যান সহজ হয়। তাহলে আমরা জানলাম যে বাম নাড়ির কি নাম এবং সেটি কি কাজ। এর সাথে তুলনা করা যেতে পারে চাঁদকে। এটি যেন চাঁদের মতো নরম, ঠান্ডা, ধীর ও স্থির। এরপর আসি আমরা দক্ষিণ গা বা প্রশ্বাসবাহী নাড়ি। এটি দেহের ডান দিকে প্রবাহিত হয় এবং ডান নাসারন্ধ্রের সঙ্গে যুক্ত। এটি প্রশ্বাসের সাথে যুক্ত থাকে। কর্মশক্তি, শারীরিক উদ্দীপনা, উত্তাপ, বুদ্ধি ও চিন্তার সঙ্গে এই নাড়ি সম্পর্কিত। এই নাড়ি সক্রিয় থাকলে মন চঞ্চল থাকে, কর্মক্ষমতা বাড়ে। তুলনা করা যেতে পারে সূর্যের সাথে। এটি যেন সূর্যের মতো উজ্জ্বল, উত্তপ্ত, শক্তিশালী ও গতিশীল। তাহলে আমরা বাম নাড়ি এবং দক্ষিণ নাড়ি নিয়ে জানলাম। এরপর আছে মধ্যগা, যাকে বৌদ্ধতন্ত্রে বলে অবধূতি বা অবধূতিকা। বারবার আমরা চর্যাপদ পড়ার সময় এগুলো পেয়েছি। তাহলে মধ্যগা কি? এটিকে বলা হয় সুষুম্না নাড়ি বা অবধূতি বা অবধূতিকা নাড়ি। এটি সমন্বয়ের পথ সাধন করে। এটি দেহের মধ্যভাগ দিয়ে মেরুদণ্ড বরাবর উঠে যায়। এটি ইড়া ও পিঙ্গলার মধ্যে ভারসাম্য আনে। এই নাড়ি তখনই সক্রিয় হয় যখন মন ও দেহের মধ্যে সম্পূর্ণ ভারসাম্য আসে। যখন কেউ ধ্যান ও সাধনার মাধ্যমে এই পথ খুলতে পারেন তখন আত্মজ্ঞান বা বোধি অর্জিত হয়। এটি যেন নদীর দুই কূলের মাঝে বইতে থাকা মূল স্রোত, যা দুই দিকের শক্তিকে একত্র করে। অর্থাৎ এই নাড়িটা সক্রিয় করতে হয় আমাদের ধ্যান বা তন্ত্র সাধনার মাধ্যমে। আর এই নাড়ি হচ্ছে আমাদেরকে আত্মজ্ঞান বা বোধি অর্জন করতে সহায়তা দান করে। তাহলে আমরা তিনটে নাড়ি নিয়ে জানলাম, যেটি বাম গা বা ইনা নাড়ি, দক্ষিণ গা বা পিঙ্গলা নাড়ি এবং তৃতীয়টি হচ্ছে মধ্যগা সুষুম্না নাড়ি বা অবধূতি। তাহলে এই শব্দগুলো আমরা পরপর চর্যাপদে পড়ার সময় পেয়েছিলাম। আশা করি ক্লিয়ার হলো তখন। সাধনার ক্ষেত্রে এই বাম গা বা দক্ষিণ গা এই নাড়ি দুটিকে শূন্যতা বলা হয়। একে অপরের পরিপূরক বোঝাতে এই নাড়ি ব্যবহার করা হয়। তৃতীয় নাড়ি বা সহজানন্দ লাভের জন্য মধ্যমার্গের এটি প্রতীক হিসাবে কাজ করে। আচ্ছা, আমরা যে তিনটি নাড়ি তাহলে জানলাম, একটি হচ্ছে দক্ষিণ গা, বাম গা এবং মধ্য গা। এই যে তিনটে নাড়ি জানলাম, এই তিনটে নাড়ির মধ্যে সম্পর্ক কি? যখন ইড়া বেশি সক্রিয় হয় তখন কি হয়? মন শান্ত থাকে কিন্তু কর্মশক্তি কমে যায়। যখন পিঙ্গলা বেশি সক্রিয় থাকে তখন কি হয়? তখন কর্মশক্তি বেড়ে যায় কিন্তু মন অস্থির হয়ে ওঠে। আবার যখন অবধূতি বা সুষুম্না সক্রিয় হয় তখন দুই শক্তির ভারসাম্য হয় এবং তখনই প্রকৃত আত্মজ্ঞান লাভ সম্ভব হয়। সহজ ভাষায় বলা যায়, ইড়া মানে বিশ্রাম, পিঙ্গলা মানে কর্ম আর অবধূতি মানে মুক্তি। যোগ ও সহজ্ঞা সাধনার মূল লক্ষ্য হল অবধূতি নাড়িকে সক্রিয় করা, যাতে জীবনের সব শক্তি ভারসাম্যর মধ্যে আসে এবং বোধি বা মহাজ্ঞান লাভ করা যায়। আমরা একটা বিষয় জানছি, সেটি হচ্ছে সাধনার ক্ষেত্রে এই বাম গা বা দক্ষিণ গা এই নাড়ি দুটিকে শূন্যতা বলা হয়। একে অপরের পরিপূরক বোঝাতে এই নাড়ি ব্যবহার করা হয়। তৃতীয় নাড়ি সহজানন্দ লাভের জন্য মধ্যমার্গের একটি প্রতীক হিসাবে কাজ করে।
আচ্ছা, এক এই যে এই লাইনটাকে কোট করা হচ্ছে, একে অপরের পরিপূরক বোঝাতেও এই নারী ব্যবহার করা যায়। অর্থাৎ কি? দ্বৈততার প্রতীক হিসাবে এটি কাজ করে। তাহলে বিষয়টি ব্যাখ্যা করলে এরকম হয়, সহজিয়া সাধনায় দেহের বাম গা ইড়া ও দক্ষিণ গা পিঙ্গলা এই দুই নাড়িকে বিভিন্ন প্রতীকের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো মূলত দ্বৈততার প্রতীক, অর্থাৎ বিপরীতধর্মী শক্তির বহিঃপ্রকাশ। সাধনার লক্ষ্য হল এই দুই বিপরীত শক্তিকে মিলিয়ে তৃতীয় পদ বা মধ্যমার্গে পৌঁছানো, যা সহজানন্দ অদ্বয় মহাসুখের অবস্থান। তাহলে দ্বৈততার প্রতীক হিসাবে বাম গা বা দক্ষিণ গা একে অপরের পরিপূরক বোঝাতেও এই নারীকে কিভাবে ব্যবহার করা হয়। বৌদ্ধ সহজিয়ারা এই দুই নারীকে বিভিন্ন ভাগে ব্যাখ্যা করেছেন। একটি হচ্ছে, প্রথম ব্যাখ্যাটি কি, যে শূন্যতা আর করুণা। বাম গা শূন্যতার প্রতীক আর দক্ষিণ গা করুণার প্রতীক। দ্বিতীয় আরেকটি পাই আমরা, সেটি হচ্ছে প্রজ্ঞা আর উপায়। তাহলে বাম গা প্রজ্ঞার প্রতীক অর্থাৎ জ্ঞানের শক্তি, দক্ষিণ গা উপায়ের প্রতীক বা কর্মশক্তির প্রতীক। এরপরে আমরা আরও চর্যাপদে পাই বিন্দু আর নাদ। তাহলে বাম গা হলো বিন্দু বা স্থিতির প্রতীক, দক্ষিণ গা হলো নাদ বা গতির প্রতীক। এরপর আমরা ৪ নাম্বারে পাচ্ছি কিরকম, যে গঙ্গা আর যমুনাকে। ঠিক, গঙ্গা কিসের প্রতীক? বাম গা গঙ্গার মতো শান্ত, দক্ষিণ গা যমুনার মতো প্রবাহমান। ঠিক আছে? এরপর আমরা আরও পাই কিসের প্রতীক? চাঁদ আর সূর্যের কথা। চাঁদ আর সূর্যের কথা। চাঁদ কিসের প্রতীক? চাঁদ হচ্ছে বাম গা হচ্ছে চন্দ্রের মতো ঠান্ডা আর দক্ষিণ গা সূর্যের মতো উত্তপ্ত, যেটা আগেই আমরা বললাম। এরপর আর কিসের প্রতীক পাই? রাত্রি আর দিনের একটি প্রতীক পাই। বাম গা রাত্রির মতো স্থির, দক্ষিণ গা দিনের মতো গতিশীল। এরপরে আবার আসে আরেকটি ধমন আর চমন। আশা করি যারা আগের ক্লাসগুলো শুনেছো চর্যাপদকে নিয়ে আলোচনা প্রসঙ্গে এই শব্দগুলো বুঝতে পারছো। তাহলে ধমন কিভাবে ব্যাখ্যা করা হয়? না, বাম গা ধমন অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি, দক্ষিণ গা চমন বাহ্যিক শক্তি। তাহলে ধমন কিসের প্রতীক? না আভ্যন্তরীণ শক্তির প্রতীক। চমন কিসের প্রতীক? না বাহ্যিক শক্তির প্রতীক। এরপরে আসে আরও একটা বিষয়, সেটা হচ্ছে আলি আর কালি। তাহলে আলি কালি হচ্ছে, বাম গা হলো আলি বা অকার থেকে বর্ণমালা শুরু হয়, দক্ষিণ গা হলো কালি, ককার থেকে এটি শুরু হয়। এগুলো সবাই বোঝায় যে বাম গা ও দক্ষিণ গা দুটি বিপরীত শক্তিকে একত্র করতে হবে, কারণ সত্যিকারের মুক্তি বা মহাসুখ আসে এই দ্বৈততার মিলনের মাধ্যম দিয়ে। ঠিক আছে? আশা করি দ্বিতীয় পর্যায়ে এটা বোঝা গেছে। বৌদ্ধ সহজিয়াগণের আসল সাধনা হল সমস্ত রকমের জাগতিক সুখ থেকে বিচ্ছিন্ন হয়ে অদ্বয় মহাসুখে প্রতিষ্ঠা থাকা। চর্যার বহু পদে তাই ছড়িয়ে আছে এই অদ্বয় বোধিচিত্তের সাধনা তথা সহজানন্দের সাধনার কথা। আমরা বারবার একটি কি পড়ছি, যে মধ্যমার্গ বা সহজানন্দ। ঠিক, যার তৃতীয় নারী হচ্ছে মধ্যগা বা অবধূতি, যা এই দুই বিপরীত শক্তিকে মিলিয়ে এক অভিন্ন অবস্থায় পৌঁছায়। সহজিয়াদের মতে সহজানন্দ বা অদ্বয় মহাসুখ এর মাধ্যমেই লাভ করা সম্ভব। সাধকের কাজ হলো বাম ও দক্ষিণ শক্তির ভারসাম্য এনে মধ্যমার্গে স্থিত হওয়া। চর্যাপদের বিভিন্ন জায়গায় এই মধ্যমার্গের গুরুত্ব বলা হয়েছে। যেমন লুইপাদ ও মধ্যমার্গ। প্রথম পদে লুইপাদ বলেছেন, আম হে ঝানে দিঠা ধমন চমন বেনি পান্ডি বৈঠা বাম দাহিন চাপি মিলি মিলি মাঙ্গা বাটত মিলিল মহাসুখ সাঙ্গা। অর্থ কি? বাম ও দক্ষিণ এই দুই নারীকে মিলিয়ে পথ তৈরি করতে সেই পথেই মহাসুখ মিলল। মহাসুখটা কি? না অদ্বয় বোধি। তাহলে এই পদটা থেকে আমরা কি জানলাম? যে বিপরীত শক্তির সংঘাত নয়, বরং তাদের মিলনের মধ্য দিয়েই প্রকৃত মুক্তি আসে। জাগতিক সুখ দুঃখের বাইরে যে মহাসুখ, সেটাই সহজানন্দ। সহজ সাধনার লক্ষ্য দ্বৈততার ঊর্ধ্বে গিয়ে অদ্বয় চেতনায় স্থির হওয়া। তাহলে যে সামগ্রিক আলোচনাটা সহজ ভাষায় সারাংশ করলে কি হবে, যে বাম গা ও দক্ষিণ গা মানে দুই বিপরীত শক্তি, চন্দ্র সূর্য, শূন্যতা করুণা, জ্ঞান কর্ম ইত্যাদিগুলি। এই দুই নারী দ্বৈততার প্রতীক হিসাবে কাজ করে, সেখানে সবকিছুই দ্বিভাবে
বিভক্ত। তৃতীয় নাড়ি মধ্যগা, যেটি অবধূতি, এই দুই বিপরীত শক্তিকে একত্র করে যা প্রকৃত মুক্তির কিন্তু পথ। সহজিয়া সাধনার লক্ষ্য হল মধ্যমার্গে স্থির হয়ে সমস্ত দ্বৈততা পেরিয়ে মহাসুখ বা সহজানন্দ লাভ করা। চর্যাপদে বারবার বলা হয়েছে এই মধ্যমার্গেই সত্যিকারের মুক্তি। আমরা আলোচনা করলাম চর্যাপদে বর্ণিত সাধন তত্ত্বটিকে নিয়ে। এরপর আমরা চর্যাপদের সাহিত্য মূল্যকে নিয়ে আলোচনা করব। আমরা সাধন তত্ত্ব জানলাম, এরপর আমরা জানব চর্যাপদের সাহিত্য মূল্য কি রয়েছে, কেন এটি সাহিত্যে পড়তে হয়, বা এটি আমরা কেন সাহিত্য নিয়ে পড়তে গিয়ে পড়ব। বিশেষ করে বাংলা সাহিত্য বা ভারতবর্ষীয় যে ভাষা সাহিত্য রয়েছে সেগুলো পড়তে গিয়েও কিন্তু চর্যাপদের একটা বড় ভূমিকা রয়েছে। চর্যাপদাবলী উদ্দেশ্যমূলক রচনা, ঠিক, কিন্তু এর সাথে সাথে মনে রাখা দরকার যে চর্যাপদ শুধুমাত্র আধ্যাত্মিক সাধনার কিন্তু গ্রন্থ নয়, এটি একাধারে গভীর ধর্মীয় চিন্তা ও সাহিত্য শিল্পের অনন্য উদাহরণ। সহজিয়া সাধকেরা তাদের সাধনার মূল দর্শন ও জীবনবোধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই পদগুলো রচনা করেছিলেন। তবে তারা সরাসরি কঠিন ধর্মীয় কথা বলেননি, বরং চতুরতার সাথে রূপক, প্রতীক ও গূঢ় ভাষার মাধ্যমে তা প্রকাশ করেছেন। ফলে আপাতদৃষ্টিতে এগুলো আধ্যাত্মিক প্রতীকদের জন্য হলেও এর সৌন্দর্য, শব্দচয়ন, অনুভূতির গভীরতা সব পাঠকের মনকে ছুঁয়ে যায়। সময়ের সীমা পেরিয়ে আজও চর্যাপদ সাহিত্যপ্রেমী ও চিন্তাশীল মানুষের কাছে সমানভাবে তাই আকর্ষণীয়। এরপর আমরা পড়ব যে চর্যাপদগুলো ধর্মশ্রয়ী রচনা হলো রসসমৃদ্ধ সাহিত্যিক রচনারূপে পরিগণিত হওয়ার যোগ্য। কীরকম না, চর্যাপদকে যদি কেবল ধর্মশ্রয়ী রচনা বলা যায় তবে তার সাহিত্যিক বৈশিষ্ট্যকে উপেক্ষা করা হবে। একদম ঠিক কথা। যদিও চর্যাগুলো বৌদ্ধ সহজিয়া সাধকের আধ্যাত্মিক সাধনা ও তত্ত্ব দর্শন প্রচারের জন্য রচিত হয়েছিল, তবুও এগুলো নিছক ধর্মগ্রন্থ নয়, বরং পদগুলোর ভাষা, রূপক, চিত্র, প্রতীক, ছন্দ, অলঙ্কার এবং ভাবগাম্ভীর্য চর্যাপদকে রস সমৃদ্ধ সাহিত্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে। চর্যাপদের মূল বিষয় হল গোপন সাধনার তত্ত্ব। এই তত্ত্ব আসলে দর্শন ও অনুভূতির বিষয়, যা সরাসরি বোঝানো কঠিন। কারণ এটি অন্তরের গভীরে উপলব্ধি করতে হয়, তাই কবিরা সরাসরি কথা না বলে রূপক ও প্রতীকের মাধ্যমে তাদের ভাব প্রকাশ করেছেন, যাতে কঠিন বিষয়ও সহজভাবে বোঝা যায়। চর্যাপদের কবিরা তাদের সাধনালব্ধ অভিজ্ঞতা ও ভাবনাকে প্রকাশ করতে অনন্য সাধারণ রূপক ও চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন। এইসব চিত্রকল্প শুধু আধ্যাত্মিক ভাবনার প্রকাশ নয়, সাহিত্যিক সৌন্দর্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন চর্যার পঞ্চম পদে চাটিল বা জীবনের গভীর সংকট ও মুক্তির পথকে ভবনদী পারাপারের মাধ্যমে চিত্রিত করেছেন। তিনি এই পদে দেখিয়েছেন ভবনদী গম্ভীর ও প্রবল স্রোতস্বিনী। নদীর দুই তীরে পাক জমে আছে, মাঝখানে অথই জল। এই ভয়ঙ্কর পথ পেরোতে হলে একটি সাঁকোর প্রয়োজন, যা তিনি গড়ে তুলতে চান। এই জন্য তিনি মায়ার গাছ অর্থাৎ মায়াতরুকে কেটে কাঠ সংগ্রহ করেন এবং অদ্বয় টাঙির সাহায্যে কাঠগুলোকে জুড়ে সেতু নির্মাণ করেন। তবে সাঁকো পার হতে হলে সতর্কতা প্রয়োজন। বামে বা ডাইনে ঝুঁকে যেও না, কারণ প্রকৃত জ্ঞান বা বোধি দূরে নয়, তা হাতের কাছেই রয়েছে। চর্যার ৩৩ নম্বর পদটি একটি দরিদ্র গৃহবধূর জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। তিনি একটি উঁচু টিলায় একাকী বাস করেন, চারপাশে কোনো প্রতিবেশী নেই, সংসারে নিত্য দারিদ্র্যের হাহাকার, হাঁড়িতে ভাত নেই, অথচ অতিথিদের আনাগোনা তার বাড়িতে লেগেই আছে। এর মাঝেই তার সংসার ক্রমশ বড় হচ্ছে, কিন্তু দারিদ্র্য ও জীবনের বিড়ম্বনা তাকে আরও কষ্টের গভীরে নিক্ষেপ করছে। ৪৯ নম্বর পদে জলদস্যুর ভয়ঙ্কর তাণ্ডবচিত্র অঙ্কিত হয়েছে। বিশাল বাজনাও পদ্ম খাল পার হয়ে এগিয়ে এলে নিষ্ঠুর দস্যুরা দেশ আক্রমণ করে। লুটতরাজের ধ্বংসলীলায় চারপাশ ভেসে যায়, সোনা রূপা কিছুই অবশিষ্ট থাকে না। দস্যুরা দেশ উজাড় করে দেয়, ভুসুকু বাঙালি হন আর তার স্ত্রীকেও ধরে নিয়ে যাওয়া হয়। ৪ কোটি ভাড়ার সম্পদ লুট হয়ে যায়, জীবিত মৃতের পার্থক্য যেন মুছে যায়। এইসব চিত্রকল্পের মাধ্যমে চর্যাপদ শুধু আধ্যাত্মিক সাধনার প্রতিফলন নয়, জীবনের গভীর বাস্তবতাকেও তুলে ধরে, যা একে এক অনন্য সাহিত্যিক উচ্চতায় পৌঁছে দিয়েছে। চর্যাপদের কবিরা অসংখ্য সুন্দর রূপচিত্রের সাহায্যে তাদের ধ্যানলব্ধ বিষয়কে পরিস্ফুট করেছেন।
চর্যাপদের কবিরা তাদের আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্বকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য বাস্তব ও পরিচিত প্রতীকের সাহায্য নিয়েছিলেন। এই প্রতীকের মাধ্যমে তারা মহাসুখ তত্ত্ব এবং শূন্যবাদ ইঙ্গিত করেছিলেন। এখানে যে প্রতীকগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো দৈনন্দিন জীবনের সাধারণ বস্তু বা চরিত্র, যেমন শাশুড়ি ও বহুড়ি অর্থাৎ শাশুড়ি ও বৌমা, শুণ্ডিনী এক ধরনের শক্তি বা মায়া, যোগিনী সাধিকা, হরিণ হরিণী যুগল সম্পর্ক, ডম্বী কপালী মৃত্যু বা বিধির শক্তি, চঞ্চল মুশিক প্রকৃতির পরিবর্তনশীলতা, দাবা খেলা জীবনের পরিকল্পনা ও যুদ্ধ, বা তুলাধনা তীব্র টানাপোড়েন, এই রূপকগুলো তুলে ধরা হয়েছিল। এই সাধারণ প্রতীকগুলির মাধ্যমে চর্যাকাররা এমন গভীর তত্ত্ব ও দর্শন তুলে ধরেছেন যা প্রথম দিকে খুবই সাধারণ মনে হলেও এর আধ্যাত্মিক এবং দার্শনিক তাৎপর্য অনেক বেশি। প্রতীকগুলি সহজ, কিন্তু তার মধ্যেই রয়েছে অনন্ত জ্ঞান। এইসব প্রতীকগুলো সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে, আবার সাহিত্যপ্রেমী বা দর্শনবোধ সম্পন্ন মানুষ তাদের গভীর অর্থ ও তত্ত্বের দিকে মনোযোগ দেয়। এইভাবেই চর্যাপদের কবিরা এই প্রতীকগুলির মাধ্যমে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক বার্তা দেননি, বরং তা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তুলে, পাশাপাশি তা সাহিত্যপ্রেমীদের মনকে আরও গভীরভাবে আকৃষ্ট করেছে। শব্দচয়ন কৌশল মহাকবির সবচেয়ে বড় গুণ। গভীরতর ভাবকে প্রকাশ করার জন্য শব্দের এই সুষ্ঠু সুসংগত প্রয়োগ একান্তভাবে প্রয়োজন রয়েছে। শব্দচয়ন বা শব্দের সঠিক ব্যবহার হল মহাকবির এক বিশেষ গুণ, যা তাকে তার সৃষ্ট ভাবের গভীরতা প্রকাশে সহায়তা করে। কবি যখন কোনো গভীর ভাব বা তত্ত্ব প্রকাশ করতে চান, তখন কেবল সাধারণ ভাষার কথা বললেই তা সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এই জন্য কবি তার ভাষায় শব্দের সুষ্ঠু সুসংগত প্রয়োগ করেন, যা ভাবের গাম্ভীর্য ও সৌন্দর্যকে অধিকতর শক্তিশালী করে তোলে। চর্যাপদের কবিরা এই শব্দচয়নে বিশেষ দক্ষ ছিলেন। তারা সাধারণ শব্দের মাধ্যমে আধ্যাত্মিক ও দার্শনিক ভাবকে এক নতুন রূপে পরিগ্রহণ করেন, যা পাঠককে সহজে আকৃষ্ট করে এবং গভীরতর উপলব্ধিতে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, বাঁশবনকে বেণুবন হিসাবে চিত্রিত করা হয়েছে, যা এক ধরনের রূপক বা প্রতীকের মাধ্যমে বনের গভীরতা ও নির্জনতাকে প্রকাশ করে। বেণুবন শব্দটি যে শুধু একটি সাধারণ বনের কথা বলা হয়েছে তা নয়, বরং এর মধ্য দিয়ে সেই বনের রহস্যময়তা, একাকিত্ব এবং আধ্যাত্মিক সত্তার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। এছাড়াও শাপলা ফুলকে কুমুদিনী বলা হয়েছে, যা শুধুমাত্র ফুলের নাম নয়, বরং তার সাথে সংযুক্ত করা হয়েছে তার শুভ্রতা, কোমলতা ও রহস্যময়তার প্রতীক। কুমুদিনী শব্দটি শুধু শাপলা ফুলের পরিচিত নয়, তার সৌন্দর্য এবং তার মাঝে লুকানো এক ধরনের আধ্যাত্মিক মাধুর্যকেও তুলে ধরেছে। তেলাকুচা ফলকে বিম্বে বলা হয়েছে, যা একদিকে ফলটির শারীরিক রূপকে তুলে ধরে, অন্যদিকে এর মধ্যে নিহিত একটি আধ্যাত্মিক বা তত্ত্বের দিককেও প্রকাশ করে। বিম্বে শব্দটি এখানে বিশেষভাবে ধরা পড়েছে তার তত্ত্বীয় ও মাধুর্যপূর্ণ ব্যবহারে, যা সহজে ধরা পড়ে না। এই ধরনের শব্দচয়ন চর্যাপদে প্রতি পদে পরিলক্ষিত হয়। প্রতিটি শব্দের ব্যবহারে কবি যেন একটি নতুন মাত্রা যুক্ত করেন, যা পাঠককে ভাবনার গভীরে প্রবাহিত করে। এটি সুধারণা ও চিন্তার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়। কবিরা অতি সাধারণ কিন্তু অত্যন্ত গভীর অর্থপূর্ণ শব্দ বেছে নিয়েছেন, যা তাদের দৃষ্টি ও অনুভূতির চূড়ান্ত প্রকাশ। এইভাবে শব্দচয়নের এই দক্ষতা চর্যাপদকে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক দর্শনের গ্রন্থেই করেনি, বরং এটিকে একটি সাহিত্যিক রূপও দিয়েছে, যা পাঠকের হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। চর্যার কতকগুলো পদে গীতিকবির স্বপ্নকল্পনা ও সৌন্দর্য সৃষ্টির সার্থক রূপায়ণ পরিলক্ষিত হয়। চর্যাপদের কবিরা তাদের কাব্য রচনায় সৌন্দর্য সৃষ্টি ও রূপকল্পনার এক অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন। তাদের পদগুলোতে গীতিকবির স্বপ্ন ও কল্পনার চমৎকার প্রকাশ ঘটেছে, যা পাঠককে এক নতুন মাধুর্য ও অনন্য অনুভূতির জগতে প্রবেশ করিয়েছে। বিশেষত কিছু চর্যাপদে তাদের কল্পনা শক্তি ও সৌন্দর্য নির্মাণের ক্ষমতা একেবারে সার্থক রূপে পরিগ্রহিত হয়েছে। চর্যার 28 নম্বর পদে সবর ও শবরীর জীবন চিত্রিত হয়েছে, যা এক রোমান্টিক কবির মাধুকরী কল্পনায় আচ্ছন্ন। এখানে সবর এক পবিত্র সুন্দরী বালিকা এখানে শবরী এক পবিত্র সুন্দরী বালিকা, যার পরিধানে ময়ূরের পুচ্ছ এবং গলায় গুঞ্জা ফুলের মালা। এই শবরী উচ্চ পর্বতের শীর্ষে বাস করেছেন এক প্রাকৃতিক নিস্তব্ধতার মাঝে,
সবর মদমত্ত হয়ে নিজের স্ত্রীকে চিনতে পারে না, তবে সবরই তার কাছে মিনতি করে বলেন, আমি তোমার সহজ সুন্দরী। প্রকৃতির অরুণ সৌন্দর্য, পত্রপুষ্পে সেজে ওঠা গাছগাছালি আর সবরের মহাসুখে নিদ্রায় এক নিঃশব্দ দৃশ্য রচিত হয়। তিন ধাতুর খাটে সবরের গভীর নিদ্রা ও কর্পূর মেশানো তামাক খেয়ে তাদের মধ্যে এক রাগ ও রক্তিম সম্পর্কের সৃষ্টি হয়। নিবিড় আসঙ্গ রসভসে রাতটি তাদের কাটে। এই পথটি এমন এক মাধুর্যপূর্ণ, যেখানে একদিকে প্রকৃতির শাশ্বত সৌন্দর্য এবং অন্যদিকে মানব মনস্তত্ত্বের গভীরতা উন্মোচিত হয়েছে। এছাড়া ১৯ নম্বর পদে কাহ্নপাদের পদটিও সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে বিশেষ শ্রেষ্ঠ। এখানে কবি স্বপ্ন এবং কল্পনার মাধ্যমে মানুষের অন্তরের যে সুন্দরতম প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন, তা এক অনন্য সাহিত্যিক অভিব্যক্তি। মনে করো ১৯ নম্বর পদ। চর্যাপদের প্রায় প্রতিটি পদেই কবির কল্পনা শক্তির এমন এক অদ্বিতীয় প্রকাশ দেখা যায়, যা তাকে সাধারণ কবিতা থেকে আলাদা করে দেয়। কবির শব্দচয়ন, প্রতীকী ভাষা এবং অনুভূতির গভীরতায় এক সার্থক মিশ্রণ চর্যাপদকে শুধু আধ্যাত্মিক সাধনার গ্রন্থ নয়, বরং এটি এক জীবন্ত সাহিত্যকর্মে পরিণত করেছে, যা কেবল এক যুগের নয়, চিরকালীন মানুষের অনুভূতিকে স্পর্শ করেছে। তাহলে আমরা আজকের ক্লাসে চর্যাপদের সাধারণ তত্ত্ব এবং চর্যাপদের সাহিত্য মূল্যকে নিয়ে জানলাম। ক্লাসটি এ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী আলোচনায় আশা করি আমরা তোমাকে পাবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর বাংলাকে ভালোবেসে যাবেন।